নৈনিতালের সন্ধ্যাগুলো যেন এক মায়াবী আলিঙ্গন, যেখানে হ্রদের নীল জলে মিশে যায় পাহাড়ের ঠান্ডা শ্বাস এবং মল রোডের ব্যস্ততা। কুয়াশার পাতলা পর্দা নেমে আসে, যা জীবনকে কয়েক মুহূর্তের জন্য স্বপ্নের মতো হালকা করে তোলে। কিন্তু এই সৌন্দর্যের ছায়ায় লুকিয়ে থাকে কিছু জীবনের গল্প, যাদের কাছে এই মায়া শুধু দূর থেকে দেখার বস্তু। লেক ভিউ প্যালেস হোটেলের কাঁচের দেওয়ালের ভেতরকার ঝলমলে জগৎ ছিল তেমনই এক জায়গা, যেখানে আলোয় ভরপুর, কিন্তু মানুষের মর্যাদা সেই আলোতেই অদৃশ্য হয়ে যায়। অর্জুন থাপা ছিল সেই হোটেলের ওয়েটার। 25 বছরের পাহাড়ি ছেলে, মুখে পরিশ্রমের ছাপ আর চোখে দায়িত্বের ক্লান্তি। তার ক্ষিপ্রতা শখ থেকে নয়, আসত বাধ্যবাধকতা থেকে। সে শহরের একটা ছোট ঘরে থাকত এবং প্রতিদিনের হিসাব তার মাথায় ওষুধের প্রেসক্রিপশনের মতো লেখা থাকত। বেতন, ভাড়া, তার মা লক্ষ্মী দেবী। শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু চোখে ছেলের জন্য সেই পুরনো স্নেহটুকু অবশিষ্ট ছিল। অর্জুন প্রতিদিন মায়ের কপালে হাত রাখত আর হাসি মুখে বলে দিত, সব ঠিক আছে মা। এই হাসি ছিল অর্ধেক সত্যি আর অর্ধেক মনির জোর। সেদিনও সে সেই হাসি নিয়েই হোটেলে পৌঁছালো। রেস্তোরাঁয় সন্ধ্যার ভিড় বাড়ছিল। হ্রদের দিককার জানলা দিয়ে নীল অন্ধকার ভেতরে নেমে আসছিল, আর ঝাড়বাতির আলোয় এক অন্যরকম জগৎ তৈরি হচ্ছিল। অর্জুন ট্রেতে স্যুপ আর ব্রেড নিয়ে একটি টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে বসেছিল প্রিয়া চৌহান, হোটেল মালিক বিজয় প্রতাপ চৌহানের মেয়ে। তার বয়স 25-26 হলেও চেহারায় বয়সের চেয়ে বেশি দম্ভ ফুটে উঠত। দামি পোশাক, হাতে ফোন আর গলায় এমন আত্মবিশ্বাস যেন সবকিছুই তার। সঙ্গে বসা বান্ধবীরাও একইভাবে হাসছিল। অর্জুন নিচু গলায় বলল, ম্যাডাম, আপনার স্যুপ। সে বাটিটি সাবধানে রাখল। প্রিয়া চামচ তুলে স্যুপ দেখল এবং নাক সিটকে বলল, এটা ঠান্ডা। এটা অভিযোগ ছিল না, ছিল আদেশ। অর্জুন তৎক্ষণাৎ ক্ষমা চাইল এবং বাটি তুলে নিয়ে রান্নাঘরের দিকে রওনা দিল। সেই দুঃখিত বলার মধ্যে অভ্যাসও ছিল, আবার ভয়ও ছিল। এখানে গ্রাহকের অসন্তুষ্টি মানেই ছিল কর্মচারীর দোষ। রান্নাঘর থেকে ফেরার সময় সে নিজেকে বোঝালো, শুধু কাজ করতে হবে, দিনটা পার করতে হবে, মায়ের জন্য ওষুধ চাই। দুনিয়ার সব ভুলের সঙ্গে লড়াই করা তার সাধ্যের বাইরে। সে ফিরে এলো এবং গরম স্যুপ রাখতে লাগল। ঠিক সেই মুহূর্তে ট্রের কোনাটা টেবিলের সঙ্গে হালকা ধাক্কা খেল। মাত্র 2-3 ফোঁটা টেবিল ক্লথের ওপর পড়ল। বড় কোনো দুর্ঘটনা ছিল না, কিন্তু সেই ফোঁটাগুলো প্রিয়ার ভেতরের অহংকারে আঘাত করল। সে চেয়ার পিছিয়ে দিয়ে চড়া গলায় বলে উঠল, অন্ধ নাকি? তার গলায় রাগ নয়, ছিল অবজ্ঞা। আশেপাশের কয়েকজনের নজর ঘুরে গেল। অর্জুন মাথা নোয়ালো, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সে খুব নিচু স্বরে বলল, যেন নিজের শব্দেই সে লজ্জিত। পরের মুহূর্তেই একটা চড় পড়ল, কোনো সতর্কতা ছাড়া, বিনা বাধায়। আওয়াজ এত জোরে ছিল যে পাশে বসা একটা বাচ্চা চমকে উঠল। অর্জুনের মাথায় একদিকে ঘুরে গেল। তার মনে হলো যেন হ্রদের ঠান্ডা হাওয়াও হঠাৎ জ্বলতে শুরু করেছে। ব্যথা ততটা ছিল না যতটা ছিল সেই লাঞ্ছনা। সবাই দেখল এবং সবাই চুপ থাকল। নীরবতা এমন ছিল যেন দেওয়ালগুলোও শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। অর্জুন হাত তোলেনি, কোনো উত্তর দেয়নি। সে শুধু দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে মায়ের হাসি মুখটা ভেসে উঠল। সে ভাবল, যদি সে কিছু বলে তবে চাকরি যাবে। চাকরি গেলে সে আর ভাবতে পারল না। সে শুধু হাতের মুঠো শক্ত করল। ম্যানেজার দৌড়ে এলো। তার নজর সরাসরি প্রিয়ার দিকে গেল। সরি ম্যাম, আমি দেখছি। সে অর্জুনের দিকে ফিরেও তাকালো না। প্রিয়া হাত ঝাড়া দিয়ে বলল, এমন লোক রাখেন কেন? হোটেলের মান কমিয়ে দেয়। বান্ধবীরা হাসল। অর্জুনের মনে হলো যেন তার পরিশ্রম নয়, তার দারিদ্র্য নিয়ে উপহাস করা হচ্ছে। ঠিক তখনই বিজয় প্রতাপ চৌহান পৌঁছালেন। দীর্ঘ দেহ, কঠোর চেহারা আর চলনে ক্ষমতার দম্ভ। প্রিয়া বলল, ড্যাড, এই স্টাফ খুব অভদ্র। বিজয় প্রতাপ চৌহান অর্জুনকে দেখলেন। মানুষ হিসাবে নয়, কোনো ছেলে হিসেবেও নয়। একে সরিয়ে দাও, তিনি বললেন, গ্রাহকদের যেন কোনো অসুবিধা না হয়। এই ছোট বাক্যটি অর্জুনের সমস্ত আত্মসম্মানকে গুঁড়িয়ে দিল। অর্জুন চুপচাপ দরজার দিকে এগিয়ে গেল। তার পদক্ষেপ ছিল ভারী, কিন্তু চলন ছিল সোজা। বাইরে হ্রদের হাওয়া তার গাল স্পর্শ করল। চরের তাপ তখনও ছিল, কিন্তু তার চেয়ে বেশি তার ভেতর অপমানের আগুন জ্বলছিল। এমন অপমান যা কোনো মলম দিয়ে ঢাকা যায় না। সে এক মুহূর্তের জন্য হোটেলের ঝলমলে জানলাগুলোর দিকে তাকালো। তার মনে হলো সে অন্য কোনো জগৎকে দেখছে, যেখানে মানুষের দাম তার সামর্থ্য দিয়ে নির্ধারিত হয়। রাতে ঘরে পৌঁছে সে মাকে দেখল। দেখা মাত্রই তার গলা ধরে এলো। মা, আমি ঠিক আছি, সে বলল।
সে অনেকক্ষণ বিছানার পাশে বসে রইল। আয়নায় দেখল গালে হালকা দাগ ছিল, কিন্তু তার মনে হলো দাগটা চেহারায় নয়, তার আত্মায়। সেখানেই বসে সে সিদ্ধান্ত নিল। কোনো শোরগোল নয়, কোনো স্লোগান নয়, শুধু একটি শান্ত ও দৃঢ় সিদ্ধান্ত। সে আর এই হোটেলে ফিরে আসবে না। সে অপমানকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করবে না। তার মায়ের চিন্তা ছিল, আগামীর চিন্তা ছিল, কিন্তু এখন তার নিজের সম্মানেরও চিন্তা ছিল। ভেতর থেকে আওয়াজ এলো, যদি আজ সে নুয়ে পড়ে, তবে কাল সবাই তাকে মাথা নত করতে বাধ্য করবে। অর্জুনের চলে যাওয়ার পর লেকভিউ প্যালেস হোটেল বাইরে থেকে আগের মতোই থাকল। কাচের দেয়াল, ঝনমলে ঝাড়বাতি আর দামি গাড়ি। কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। পরিবর্তন সবসময় চিৎকার করে আসে না, সেটা প্রথমে নীরবতার মতো নেমে আসে। সেই নীরবতা সবার আগে স্টাফরা অনুভব করল। অর্জুন সবসময় সবার আগে থাকত। কোনো টেবিলে দেরি হলে সে নিজে সামলে নিত। কোনো গ্রাহকের মেজাজ বিগড়ালে কথার মাধুর্য দিয়ে তা ঠিক করে দিত। তার চলে যাওয়ায় কাজের গতি কমেনি, কাজের আত্মাটাই যেন চলে গিয়েছিল। প্রথম সপ্তাহেই ছোট ছোট বিষয়গুলো নজরে আসতে শুরু করল। স্যুপ দেরিতে পৌঁছালো, ব্রেড ঠান্ডা হয়ে গেল, বিলে ভুল মেরোলো। এই ভুলগুলো আগেও হতো, কিন্তু তখন সেগুলো সামলানোর মতো কেউ ছিল না। এখন ভুল ভুলই থেকে যেত। স্টাফদের চোখে ভয় নেমে এসেছিল। সবাই জানতো যদি সামান্য কথা বিগড়ে যায়, তবে পরবর্তী চটটা হয়তো অন্য কারোর গালেও পড়তে পারে। ভয় সেবাকে কঠোর করে তোলে, আর কঠোর সেবা গ্রাহকদের বিঁধতে থাকে। গ্রাহক আসতেই থাকলো, কিন্তু তাদের চেহারা বদলে গেল। কেউ কেউ সরাসরি বলল যে আগের মতো সেই আন্তরিকতা নেই। কেউ কেউ চুপচাপ বিল মিটিয়ে চলে গেল। হোটেলের রিভিউ ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। এই পতন ঝড়ের মতো আসেনি, বরং পানির চুইয়ে পড়ার মতো ছিল, ধীর কিন্তু অবিরাম। প্রিয়া চৌহানের শুরুতে কোনো তফাৎ মনে হয়নি। হোটেল তখনও তার ছিল। সে আসত, সেই একই টেবিল, সেই একই অধিকার। কিন্তু সে এটা দেখতে পাচ্ছিল যে ম্যানেজার এখন আগের মতো দৃঢ়ভাবে কথা বলে না। স্টাফরা তার সঙ্গে নজর এড়িয়ে চলে। সব কিছু নিজের জায়গায় থাকা সত্ত্বেও যেন কোনো কিছুই ঠিক জায়গায় নেই বলে মনে হচ্ছিল। বিজয় প্রতাপ চৌহানও এই পরিবর্তন অনুভব করলেন, কিন্তু তিনি একে মরশুমি উত্থান পতন বলে এড়িয়ে গেলেন। বড় ব্যবসায়ীরা প্রায়ই এমনটা করেন। যতক্ষণ পর্যন্ত না ক্ষতি কাগজে কলমে ভারী দেখায়, ততক্ষণ তা মনে হালকা থাকে। তিনি মিটিং ডাকলেন, ম্যানেজারকে বকলেন, নতুন নিয়ম ধরিয়ে দিলেন। নিয়ম বাড়তে থাকল, ভরসা কমতে থাকল, এবং যেখানে ভরসা কমে সেখানে নিয়ম বোঝা হয়ে যায়। শহরে ধীরে ধীরে কথাবার্তা ছড়াতে লাগল। নৈনিতাল ছোট শহর, এখানে নীরবতাও খবর হয়ে যায়। লেক রোডের দোকানে, হ্রদের ধারের বেঞ্চে, ট্যাক্সি স্ট্যান্ডে লোক বলতে লাগল যে লেক ভিউ প্যালেস এখন আর আগের মতো নেই। কেউ কেউ যোগ করল, শুনেছি সেখানে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল। নাম নেওয়া হয়নি, কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল। হোটেলের জৌলুসের ওপর একটা হালকা ছায়া পড়ে গেল। এই সময়ই অর্জুন শহরের অন্য প্রান্তের একটি ছোট হোটেলে পৌঁছালো, পাইন ইন। না ছিল ঝাড়বাতি, না ছিল কাঁচের দেওয়াল, কাঠের টেবিল, সাধারণ পরিবেশ এবং একজন ম্যানেজার যার গলায় আদেশ নয়, আন্তরিকতা ছিল। অর্জুন কাজ চাইল। ম্যানেজার তার চোখের দিকে তাকালেন, হাতের ক্ষিপ্রতা দেখলেন, এবং শুধু এটুকুই বললেন যে এখানে কাজ হাত দিয়ে নয়, মন দিয়ে হয়। অর্জুন মাথা নাড়ল, তার এটাই দরকার ছিল। পাইন ইনে প্রথম দিনটা সহজ ছিল না। জায়গা ছোট ছিল, গ্রাহক কম ছিল, এবং বেতনও আগের চেয়ে কম ছিল। কিন্তু এখানে একটা জিনিস বেশি ছিল, সম্মান। ভুল হলে বুঝিয়ে দেওয়া হতো, অপমান করা হতো না। অর্জুন সেটাই করল যা সে জানত, সততার সঙ্গে কাজ। সে গ্রাহকদের নাম মনে রাখল, তাদের পছন্দ জিজ্ঞাসা করল, বাচ্চাদের জন্য অতিরিক্ত ব্রেড রাখল। ছোট ছোট বিষয়ে সে আপন করে নেওয়ার ক্ষমতা ভরিয়ে দিল। ধীরে ধীরে পাইন ইনে পরিবর্তন দেখা দিতে লাগল। গ্রাহকরা ফিরতে শুরু করল। লোকে বলতে শুরু করল যে ওখানকার পরিষেবা খুব ভালো। কোনো বড় বিজ্ঞাপন ছিল না, শুধু মুখে মুখেই কথা ছড়িয়ে পড়ছিল। একজন ট্যাক্সি ড্রাইভার তার সাওয়ারিকে বলল, খাওয়ার জন্য পাইন ইনে নিয়ে চড়ব। ওদিকে লেক ভিউ প্যালেসে খালি চেয়ার বাড়তে লাগল। যে গ্রাহকরা আসত তারা তুলনা করত, এবং পাইন ইন তাদের কাছে বেশি ভালো লাগত। তুলনা সবসময়ই পীড়াদায়ক, বিশেষ করে যখন তা সত্যি হয়। প্রিয়া চৌহানের প্রথমবার পাইন ইনের নাম গুরুত্বের সঙ্গে শুনল। তার ভেতরে এক হালকা ঈর্ষা জাগল। এক সন্ধ্যায় সে বাবাকে বলল, ড্যাড, লোকে অন্য কোনো হোটেলের কথা বলছে। বিজয় প্রতাপ চৌহান বাইরে তাকিয়ে বললেন, সাময়িক বিষয়, কেটে যাবে। কিন্তু তার গলায় আগের মতো দৃঢ়তা ছিল না। পাইন ইনে অর্জুন এখন আর শুধু ওয়েটার ছিল না। ম্যানেজার তাকে নতুন ছেলেদের ট্রেনিংয়ের দায়িত্ব দিলেন।
অর্জুন তাদের শেখাতো, গলা নামিয়ে কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো, ভুল হলে ক্ষমা চাও। এই কথাগুলো বইতে নয়, অভিজ্ঞতায় লেখা থাকে। হোটেলের পরিবেশ পাল্টে গেল, হাসি ফিরে এলো, আর কাজে প্রশান্তি এলো। লেক ভিউ প্যালেসে এর উল্টোটা ঘটছিল। নিয়মের তালিকা দীর্ঘ হচ্ছিল। প্রতি ভুলের জন্য সতর্কতা, প্রতি সতর্কতায় ভয়। ভয় দিয়ে কাজ চালানো যায়, কিন্তু তা বাড়ানো যায় না। একদিন একজন পুরনো গ্রাহক উঠে দাঁড়িয়ে বললেন, এখানে এখন আর প্রাণ নেই। এই বাক্যটি প্রিয়ার কানে অনেকক্ষণ ধরে বাজতে থাকল। প্রথমবার সে ভাবল, সত্যিই কি কোথাও ভুল হয়ে গেছে? রাতে হ্রদের ধারে হাঁটতে হাঁটতে সে শহরের আলো দেখল। তার মনে হল যেন আলো তার হোটেল থেকে সরে অন্য কোথাও চলে গেছে। সেই অন্য কোথাওয়ের নাম সে জানত, পাইন এন। সেই ঝটকায় এই চিন্তা সরিয়ে দিল। কিন্তু কিছু চিন্তা এমনিতেই চলে যায় না, সেগুলো ভেতরে গেঁথে যায়। সেই রাতেই পাইন ইন থেকে বেরোনোর সময় অর্জুন থামল। সে হ্রদটিকে দেখল। হ্রদের জলে হোটেল, ঘর আর নিজের ছায়া দেখে সে হাসল। নৈনিতালের রাত শান্ত ছিল, কিন্তু শহরের ব্যবসায় এক ধীর পরিবর্তন চলে এসেছিল। একপাশে জৌলুসের ভেতরে ফাটল বাড়ছিল, আর অন্যদিকে সরলতায় শক্তি জমছিল। এই লড়াই শোরগোলের ছিল না, ছিল ধৈর্যের। পাইনিনে অর্জুনের কাজের 3 মাস পূর্ণ হয়েছিল। এই 3 মাস তার জন্য কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। এখানে না ছিল লেক ভিউ প্যালেসের মতো জৌলুস, না ছিল বড় নামের চাপ। কিন্তু প্রতিদিন সে নিজের ভেতরে কিছু একটা যুক্ত হতে অনুভব করত। সে সকালে হোটেলে পৌঁছা মাত্রই হলের ওপর নজর বোলাত। কোন টেবিল পরিষ্কার নয়, কোন চেয়ার থেকে আওয়াজ আসছে, কোন কোনায় আলো কম। এগুলো ছোট বিষয় ছিল, কিন্তু এগুলোর মাধ্যমেই কোনো জায়গার চরিত্র গড়ে ওঠে। অর্জুন বুঝে গিয়েছিল যে সম্মান বড় কোনো ইঙ্গিত থেকে নয়, বরং এই সূক্ষ্ম বিষয়গুলো থেকেই জন্ম নেয়। পাইনিনের ম্যানেজার রাজেশ গুপ্তা তাকে নিঃশব্দে পর্যবেক্ষণ করতেন। তিনি অনেক হোটেল আর অনেক কর্মচারী দেখেছিলেন। বেশিরভাগ লোক কাজকে বোঝা মনে করত, কিন্তু অর্জুন কাজকে নিজের ভেতরে গেঁথে নিত। একদিন রাজেশ তাকে ডেকে বললেন, তুমি শুধু অর্ডার নাও না, তুমি পরিবেশ সামলাও। অর্জুন মাথা নিচু করল। প্রশংসা তাকে অস্বস্তিতে ফেলত, কারণ সে এটার অভ্যেস হারিয়ে ফেলেছিল। ধীরে ধীরে হোটেলে ভিড় বাড়তে লাগল। যারা আগে সপ্তাহে একবার আসত, তারা এখন বারবার আসতে লাগল। কেউ কেউ তো বসা মাত্রই জিজ্ঞাসা করত যে সেই ছেলেটি কোথায়। কিন্তু অর্জুনের ভেতরে অহংকার এলো না, সে শুধু দায়িত্ব অনুভব করত। সে জানত যদি সে ঢিলেমি দেয় তবে ভরসা ভেঙে যাবে। শহরে পাইনিনের চর্চা বেড়ে গেল। পাহাড়ের ট্যুর গাইডরাও লোকেদের সেখানেই নিয়ে যেতে লাগল। সাধারণ কিন্তু মন থেকে এই কথাটি বারবার শোনা যেত। সোশ্যাল মিডিয়ায় ছবি আসতে লাগল, কাঠের টেবিল, পাহাড়ি খাবারের সুবাস, আর নিচে লেখা থাকত ফিল গুড প্লেস। এই প্রচার টাকার জোরে নয়, মানুষের সন্তুষ্টি থেকে তৈরি হয়েছিল। রাজেশ তাকে শিফট ইনচার্জ বানিয়ে দিলেন। অর্জুন নতুনদের বোঝাত, গ্রাহককে রাজা ভাবার চেয়ে অতিথি ভাবো। সে বলতো যে ভুলের জন্য ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, সততা। নতুন ছেলেরা মন দিয়ে শুনত, কারণ অর্জুনের কথায় জীবনের অভিজ্ঞতা ছিল। এই সময়েই লেক ভিউ প্যালেসের অবস্থা আরও খারাপ হতে লাগল। বড় বড় পোস্টার আর অফার সত্ত্বেও ভিড় কম ছিল। বিজয় প্রতাপ চৌহানের কাছে এটা পীড়াদায়ক হতে লাগল। তার কাছে ভয় ছিল এক অস্ত্র, কিন্তু এখন সেই অস্ত্র তারই দিকে ঘুরে গেছে। প্রিয়া এই পরিবর্তন সবচেয়ে বেশি অনুভব করছিল। হলের খালি চেয়ারগুলো তাকে বিঁধত। এক সন্ধ্যায় সে বন্ধুদের কাছে শুনল তারা পাইনিনে গিয়েছিল এবং ওখানকার পরিবেশ খুব ভালো। প্রিয়া চুপ হয়ে গেল। কৌতূহল বা অস্থিরতায় সে একদিন পাইনিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেকে বোঝালো যে সে শুধু দেখতে যাচ্ছে। সে সেই তার পুরনো মেজাজেই পৌঁছালো। পাইনিনের পরিবেশ তার কাছে অদ্ভুত লাগল। কেউ তাকে চিনছিল না, কোনো বিশেষ খাতির নেই। একজন সাধারণ ওয়েটার তাকে টেবিল পর্যন্ত নিয়ে গেল। প্রিয়া মেনু দেখে বলল, এটা খুব সাদামাটা। কিছুক্ষণ পর অর্জুন হলে এলো। সে দূর থেকে প্রিয়াকে দেখল। এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। পুরনো ক্ষত যেন জেগে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। রাজেশ পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। খাবারে কিছুটা দেরি হলো। প্রিয়ার গলা চড়া হয়ে গেল। তার সুর সেই আগের মতোই আদেশ দেওয়ার মতো ছিল। প্রিয়া বুঝে গিয়েছিল অহংকার ভাঙার জন্য হাত তুলতে হয় না, শুধু এতটাই এগিয়ে যেতে হয় যে সামনের জন নিজেই মাথা নত করতে বাধ্য হয়। রাজেশ নিজেই টেবিলের দিকে এগিয়ে গেলেন এবং শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, ম্যাডাম, আমাদের এখানে তাজা খাবার তৈরি হয়। যদি অপেক্ষা করা কঠিন হয় তবে আপনি অর্ডার বাতিল করতে পারেন। প্রিয়া অবাক হলো এবং ব্যঙ্গ করে বলল, টাকা দেব তাই সেবা ঠিক হওয়া উচিত। রাজেশ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, সেবা হবে,
কিন্তু অপমান নয়। আপনি ধনী হন বা না হন, আমার স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার এখানে চলবে না। প্রিয়া কোনো খাবার না খেয়েই উঠে গেল। বাইরে পাহাড়ের হাওয়া তার মুখে আছড়ে পড়ল, কিন্তু তার ভেতরে কিছু একটা ভাঙছিল। প্রথমবার তার মনে হলো সে সত্যিই ভুল ছিল। পাইনিন থেকে ফেরার পর প্রিয়া অনেকক্ষণ গাড়িতে বসে রইল। রাজেশের শব্দগুলো তার কানে বারবার বাজছিল। সেগুলো শুধু শব্দ ছিল না, ছিল একটা আয়না, যেখানে সে নিজেকে প্রথমবার কোনো সাজসজ্জা ছাড়া দেখেছিল। সেই রাতে প্রিয়া অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার লেকভিউ প্যালেসের সেই দিনটার কথা মনে পড়ল, যখন সে চড় মেরেছিল। প্রথমবার সে সেই মুহূর্তটাকে সামনের জনের নজর দিয়ে দেখল, এবং এই অনুভূতি তাকে ভেতর পর্যন্ত বিঁধল। বিজয় প্রতাপ চৌহানও অস্থির ছিলেন। গত 2 মাসের রিপোর্ট তার সামনে ছিল। বুকিং কম ছিল আর ভরসা ফিরছিল না। এক সন্ধ্যায় তিনি ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসা করলেন যে লোকে কোথায় যাচ্ছে। ম্যানেজার কাঁচুমাচু হয়ে বললেন, পাইনিন। বিজয় প্রতাপ চৌহান ঠিক করলেন কথা সরাসরি হবে। সেই সন্ধ্যায় তিনি আর প্রিয়া পাইনিনে পৌঁছলেন। রাজেশ তাদের বসালেন। অর্জুন কিছু দূরে দাঁড়িয়েছিল, তার ভেতরে তোলপাড় ছিল, কিন্তু মুখে শান্তি। বিজয় প্রতাপ চৌহান কথা শুরু করলেন, অর্জুন, আমাদের ভুল হয়েছে, আমাদের তোমার দরকার। তিনি টাকার অফার দিলেন, আগের চেয়ে অনেক বেশি, কিন্তু এবার অর্জুনের কণ্ঠ ছিল ধীর এবং স্পষ্ট। স্যার, কথা টাকার নয়। সে এক মুহূর্ত থামল। কথা সেই জায়গার যেখানে মানুষের মর্যাদা চড় খেয়েছিল। প্রিয়া মাথা নিচু করল। সে সামনে এগিয়ে এলো। তার গলায় প্রথমবার দম্ভের বদলে ক্লান্তি ছিল। সে বলল, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সেদিন মানুষ ছিলাম না। সে আরও বলল, যদি আপনি ফিরে আসেন তবে আমি কথা দিচ্ছি সেখানে এমনটা আর হবে না। অর্জুন তাকে দেখল এবং শান্তভাবে বলল, ম্যাডাম, পরিবর্তন প্রতিশ্রুতি দিয়ে নয়, অভ্যাস দিয়ে আসে। এটা অভিযোগ ছিল না, ছিল অভিজ্ঞতা। রাজেশ কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু অর্জুন তাকে থামিয়ে দিল। অর্জুন বিজয় প্রতাপ চৌহানকে বলল, স্যার, যদি আমি ফিরে আসি তবে লোকে বলবে সামান্য টাকার জন্য নুয়ে পড়েছে, কিন্তু যারা অপমান সহ্য করে তাদের কাছে কি বার্তা যাবে? আমি সেখানে ফিরতে পারবো না। বিজয় প্রতাপ চৌহানের চোখ ভিজে এলো। এটা কোনো ব্যবসায়িক হার ছিল না, এটা ছিল মনুষ্যত্বের কাছে হার। তিনি মাথা নিচু করলেন। প্রথমবার তার মনে হলো তিনি মেয়েকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু এটা শেখাননি যে সামনের জন্য একজন মানুষ। প্রিয়া কান্নায় ভেঙে পড়ল এবং নিচু গলায় বলল, তাহলে আমি এখন কি করব? অর্জুন উত্তর দিল, সেটাই করুন যা এখানে করা হয়, নিজের মানুষদের সম্মান দিন। তারা উঠে চলে গেলেন। পাইনিন আবার তার কাজে ফিরে গেল। অর্জুন বাইরে এলো। পাহাড়গুলো সেই আগের মতোই ছিল। কয়েক সপ্তাহ পর খবর এলো লেকভিউ প্যালেস তাদের নিয়ম বদলেছে। প্রিয়া নিজেকে বদলানোর চেষ্টা শুরু করল। সে প্রায়ই পাইনিনের সামনে দিয়ে যেত, কিন্তু ভেতরে ঢুকত না। হয়তো সেখানে সে নিজের আসল রূপটা দেখতে পেত। পাইনিন আরও এগিয়ে চলল। অর্জুন এখন ওখানকার এক অবিচ্ছেদ্য অংশ। সে নতুন ছেলেদের সেই একই কথা শেখাত, সম্মান চাইতে হয় না, তা অর্জন করতে হয়। লোকে এখন তার নামে সেই জায়গাকে চিনত। নৈনিতালের হ্রদ সেই রাতেও শান্ত ছিল। শহর এক কাহিনী প্রত্যক্ষ করল, কোনো আদালতের নয়, কোনো শাস্তির নয়। এ ছিল সেই মানুষের গল্প যে অপমানের বদলা নিয়েছে নিজের উচ্চতা দিয়ে, যে প্রমাণ